হ্যালো, লালবাজার কন্ট্রোল রুম। গড়িয়াহাটের বণিক বাড়িতে তাড়াতাড়ি পুলিশ পাঠান। ওদের বড় বউকে সবাই মিলে খুন করেছে, আর দেরি করলে লাশ সরিয়ে ফেলবে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 1983 সালের এক শীতের রাতে লালবাজার কন্ট্রোল রুমে ভেসে আসে এই রহস্যময় ফোন কল। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি নিজের পরিচয় দেননি। তখনও কলার আইডির কোনো ব্যবস্থা ছিল না, ফলে কে এই খবর দিয়েছিলেন তা আজও অজানা। কিন্তু সেই একটি ফোন কলই শুধু একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেনি, রক্ষা করেছিল গুরুত্বপূর্ণ আলামতও। কয়েক মিনিট দেরি হলে হয়তো দেবযানী বণিকের লাশ গোপনে সরিয়ে ফেলা হতো, আর ভারতের অন্যতম আলোচিত বধূ হত্যা মামলার ইতিহাস হয়তো অন্যরকম হয়ে যেত। সেই সময় কলকাতায় খুনের ঘটনা আজকের মতো নিত্য নৈমিত্তিক ছিল না। তাই গড়িয়াহাটের সম্ভ্রান্ত বণিক পরিবারের পুত্রবধূ দেবযানী বণিকের নৃশংস হত্যাকাণ্ড গোটা শহরকে নাড়িয়ে দিয়েছিল। সংবাদপত্রের শিরোনাম থেকে শুরু করে আদালতের দীর্ঘ বিচার, সবকিছু মিলিয়ে এটি পরিণত হয়েছিল ভারতের বিচার ইতিহাসের অন্যতম আলোচিত মামলায়। প্রায় 10টার দিকে লালবাজার থেকে খবর যায় গড়িয়াহাট থানায়। পুলিশ দ্রুত পৌঁছে যায় গড়িয়াহাট রোডের বহুতল ভবনে, যেখানে থাকতেন ব্যবসায়ী চন্দ্রনাথ বণিক ও তার পরিবার। ভবনের নিচতলা ছিল দোকান ও অফিসে ভাড়া দেওয়া। পরিবারের বসবাস ছিল 5ম তলায়। পুলিশ গিয়ে দেখে বাইরের লোহার গেট তালাবদ্ধ থাকলেও কাঠের দরজা আধ খোলা। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে সেটি বন্ধ করে দেওয়া হয়। আলো নিভিয়ে দেওয়া হয় পুরো ফ্ল্যাটে। ভেতরে মানুষের উপস্থিতির শব্দ পাওয়া গেলেও কেউ দরজা খুলছিল না। বহুবার অনুরোধ ও সতর্ক করার পরও কোনো সাড়া না পেয়ে দমকলের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। হল ঘরে ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়িয়েছিলেন 3 নারী। তারা ছিলেন চন্দ্রনাথ বণিকের মেয়েরা। প্রশ্নের জবাবে তারা প্রায় নীরব ছিলেন। ঘরের পর ঘর তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। কোথাও ঘুমিয়ে থাকা শিশু, কোথাও অসুস্থ বৃদ্ধা, কোথাও এক কিশোর। কিন্তু যার খোঁজে পুলিশ এসেছে সেই দেবযানীর কোনো সন্ধান মিলছিল না। একটি ঘরে ঢুকতেই দুর্গন্ধে নাকে রুমাল চাপতে হয় পুলিশের সদস্যদের। ঘরটি ছিল অস্বাভাবিকভাবে গোছানো। বারান্দার সামনে একটি ভারী দোলনা এবং তার উপর লেপ, তোশক, কাপড় ও নানা জিনিস স্তূপ করে রাখা হয়েছিল। সন্দেহ হওয়ায় সব সরানো হয়। এরপরই বেরিয়ে আসে ফুলে ওঠা এক নারীর মরদেহ। গলায় শাড়ির ফাঁসের দাগ, মুখে ও নাকে রক্তের চিহ্ন। দেহে পচন শুরু হয়ে গিয়েছিল। পরে পরিবারের এক কিশোর সদস্য নন্দন কাঁদতে কাঁদতে শনাক্ত করে এটাই তার বড় বৌদি দেবযানী বণিক। দেবযানী ছিলেন বর্ধমানের ধনাঢ্য ব্যবসায়ী ধনপতি দত্তের একমাত্র মেয়ে। ধনপতি দত্তের ছিল রাইস মিল, পেট্রোল পাম্প, বিপুল জমি জমা ও ব্যবসা। 1975 সালে মাত্র 14 বছর বয়সে তার বিয়ে হয় চন্দ্রনাথ বণিকের ছেলে চন্দনের সঙ্গে। শুরুতে কয়েক বছর সংসার ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে নানা ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধ তৈরি হতে থাকে। একটি বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়া, আত্মীয়কে নিয়ে অপমান, সম্পত্তি কেনাবেচা নিয়ে বিরোধ, এর সব ঘটনার পর সম্পর্কের অবনতির চরমে পৌঁছে। সেই বিরোধের সবচেয়ে বড় শিকার হন দেবযানী। শ্বশুর বাড়িতে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। নিয়মিত বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দেওয়া হয়। এমনকি বাবা মাকে চিঠি লেখার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ব্যবসায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েন চন্দ্রনাথ বণিক। তিনি শ্বশুর ধনপতি দত্তের কাছে বিপুল অঙ্কের অর্থ দাবি করেন। ধনপতি সেই দাবি পূরণে অস্বীকৃতি জানালে দেবযানীর ওপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। তাকে প্রায় মারধর করা হতো, অপমান করা হতো পরিবারের সামনে। দেবযানী বারবার বাবার বাড়িতে খবর পাঠানোর চেষ্টা করতেন, কখনো পরিচিত রাঁধুনির মাধ্যমে, কখনো গোপনে ফোন করে নিজের অসহায় অবস্থার কথা জানাতেন।
দুর্গাপূজার আগে একদিন তিনি বাবাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেন, বাবা, তোমার জামাই আজ আমাকে খুব মেরেছে। পরে তিনি কিছুদিনের জন্য বাবার বাড়ি গেলেও আবার শ্বশুর বাড়িতে ফিরে যেতে বাধ্য হন। যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন দাবি করা টাকা না দিলে আর কখনো তাকে বাবার বাড়ি আসতে দেওয়া হবে না। কিন্তু সমাজের চাপে, সংসার টিকিয়ে রাখার আশায় এবং সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসে তাকে আবারও পাঠিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়িতে। 1983 সালের 28 জানুয়ারি ছিল দেবযানীর জীবনের শেষ দিন। সকালে তাকে মারধর করা হয়। 8:30টার দিকে তিনি বাবার বাড়িতে ফোন করেন। প্রথমে ভাই, পরে বাবার সঙ্গে কথা বলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বারবার বলেছিলেন, এরা আমাকে মেরে ফেলবে, আজই এসে আমাকে নিয়ে যাও। কিন্তু সেদিন পরিবারের জমি সংক্রান্ত একটি মামলার শুনানি থাকায় তারা সঙ্গে সঙ্গে যেতে পারেননি। তারা বিকেলে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেটাই ছিল দেবযানীর পরিবারের সঙ্গে শেষ কথা। বিকেলে দেবযানীর ঘর থেকে চিৎকার শুনতে পান বাড়ির কয়েকজন কর্মচারী। তারা এগিয়ে যেতে চাইলে পরিবারের সদস্যরা তাদের ধমক দিয়ে সরিয়ে দেন। কিছুক্ষণ পর চিৎকার থেমে যায়। পরে কর্মচারীরা আড়াল থেকে দেখেন দেবযানীর নিথর দেহ সিলিং ফ্যানে ঝুলছে। এরপর শুরু হয় ঘটনাকে আত্মহত্যা হিসাবে সাজানোর চেষ্টা। মরদেহ লুকিয়ে রাখা হয় ফোল্ডিং খাটের নিচে। পরিকল্পনা ছিল পরদিন কোনোভাবে ডেথ সার্টিফিকেট জোগাড় করে চুপি সারে শেষকৃত্য সম্পন্ন করা হবে। এমনকি পারিবারিক চিকিৎসকের কাছে 1 লাখ টাকা ঘুষের প্রস্তাব দিয়ে বলা হয়েছিল মৃতদেহ না দেখেই যেন মৃত্যু সনদ দেওয়া হয়। কিন্তু চিকিৎসক তা প্রত্যাখ্যান করেন। বরং তিনি জানিয়ে দেন, ময়নাতদন্ত হলে খুন নাকি আত্মহত্যা তা সহজেই বোঝা যাবে। ঠিক সেই রাতেই আসে অজ্ঞাত ব্যক্তির ফোন। পুলিশ পৌঁছে যায় বণিক বাড়িতে। উদ্ধার হয় দেবযানীর মরদেহ। রান্নাঘরে তালাবদ্ধ করে রাখা গৃহকর্মীদের বের করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দেবযানীর ওপর দীর্ঘদিনের নির্যাতনের বিবরণ দেন। এরপরই ভেঙে পড়তে শুরু করে পুরো ষড়যন্ত্র। চন্দ্রনাথ বণিক, তার ছেলে চন্দন এবং পরিবারের আরো কয়েকজন সদস্য পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান। কয়েকদিন বিভিন্ন হোটেলে আত্মগোপন থাকার পর তাদের গ্রেফতার করে পুলিশ। তদন্তে উদ্ধার হয় রক্তমাখা লাঠি, যা দিয়ে দেবযানীকে আঘাত করা হয়েছিল। উদ্ধার করা হয় শাড়িও, যা দিয়ে ঘটনাকে আত্মহত্যা হিসাবে সাজানোর চেষ্টা হয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ময়নাতদন্তে স্পষ্ট হয় দেবযানীর মৃত্যু ফাঁসিতে নয়, মারধরের ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে হয়েছিল। পরে মরদেহ ঝুরিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আলিপুর আদালত, কলকাতা হাইকোর্ট এবং শেষ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টও হত্যার অভিযোগকে সত্য বলে রায় দেন। চন্দ্রনাথ বণিক, তার ছেলে চন্দন এবং সুমিত্রা বণিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্য কয়েকজন বিভিন্ন মেয়াদে সাজা পান, যদিও অনেকে পরে আইনি প্রক্রিয়ায় সবাই মুক্তিও পান। সাবরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।